তোমাদেরকে আসসালামু আলাইকুম। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা মিনারেলের একটা আমরা স্লাইড তৈরি করছিলাম, কিন্তু গত ক্লাসে আমি স্লাইডটা আমার পেন ড্রাইভে ছিল না কোনো কারণে, এই কারণে করতে পারি না। আজকে আমরা প্রথম থেকেই ক্লাস শুরু করব, যদিও কিছু ক্লাস গত ক্লাসে রিপিট আসবে। মিনারেলটা কি? এই মিনারেল ইজ এন জামিল অন্য কোনো লোক না আসতে পারে, ক্লাস নিচ্ছে। A mineral is a naturally occurring inorganic solid with a definite chemical composition and an ordered atomic arrangement. Minerals are inorganic elements needed by the body for the following function. তাহলে মিনারেল আমরা বললাম ইনঅর্গানিক। আর যে আমাদের যে আমরা করি, আমরা অ্যাশ করি যখন, তোমরা যারা বায়োটেক এবং এগ্রিকালচার দুই ফ্যাকাল্টি তোমাদের 2-1 প্র্যাকটিক্যাল আছে, আমরা প্রক্সিমেট অ্যানালাইজ করি অ্যাশ যেগুলো করি সেটা হলো মিনারেল, আর যেগুলো আগুনে পুড়ে যায় সেটা হলো অর্গানিক। অর্গানিকটা হলো অ্যাশ, মিনারেল ছাড়া, যেটা পুড়ে যায় না। তোমরা দেখবো যে কাঠ পুড়াইলে কিছু ছাই দেখো না তোমরা? এই যে ছাই যেটা দেখো, সেই ছাইটাই হলো মিনারেল। মিনারেল আমাদের মেন ফাংশন যদি আমরা বলি, মেনলি হলো আমাদের বিল্ড টিস্যুস, রেগুলেট বডি ফ্লুইড, অ্যাসিস্ট ইন বডি ফাংশন, হেল্প ফর্ম বডি স্ট্রাকচার। আমাদের যে বডি স্ট্রাকচার, আমাদের যে হাড় আছে, বোন, টিথ, এই যে স্ট্রাকচার তৈরিতে ব্যবহৃত হয় হলো মিনারেল। আচ্ছা, মিনারেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মেজর মিনারেল আর একটা হলো মাইনর মিনারেল বা ট্রেস মিনারেল বা ম্যাক্রো মিনারেল। যেটা মিনারেলস দ্যাট আর রিকোয়ার্ড ইন অ্যামাউন্ট গ্রেটার দ্যান 100 milligram a day, they are known as macro mineral or major mineral. Like example, calcium, chlorine, phosphorus, magnesium, sodium, এগুলো হলো মেজর মিনারেল বা ম্যাক্রো মিনারেল। এগ্রিকালচার ফ্যাকাল্টি নিশ্চয়ই তোমরা ম্যাক্রো মিনারেল আর মাইক্রো মিনারেল পড়ছো, তাই না? পড়ছো না তোমরা? জি স্যার। Good. আর ট্রেস মিনারেল কাকে বলে? Minerals that are required in the diet in amount lesser than 100 milligram a day is called as microminerals. They are also known as trace mineral. Example: cobalt, copper, zinc, chromium, iodine, iron, etc. Clear? Now calcium. গত ক্লাসে তোমাদেরকে আমরা বলছিলাম ক্যালসিয়ামের কাজ কি, বা ক্যালসিয়াম সম্বন্ধে, ক্যালসিয়ামের আমাদের বোনের কম্পোজিশন গত ক্লাসে কিছু আলোচনা করছিলাম। মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল এলিমেন্ট ইন দ্য বডি, আমাদের সবচেয়ে পরিমাণে যেটা বেশি দরকার সেটা হলো calcium. Important constituent of the skeleton and teeth, essential constitution of living cell and tissue fluid, essential for the activity of a number of enzyme system, necessary for the transmission of nerve impulse and conductile properties of muscle, concerned in the coagulation of blood. তাহলে আমরা এর কি কাজ? প্রথম যেটা, আমাদের শরীরে যে হাড় এবং দাঁত তৈরিতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম, এটা তোমরা সবাই জানো, তাই না? এবং আমাদের বিভিন্ন লিভিং সেলের উপাদান হিসেবে কাজ করে এবং টিস্যু ফ্লুইডে কাজ করে। ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট যেটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ কিসে করতেছে, তারা আমাদের এনজাইম তৈরিতে, এনজাইমের এসেনশিয়াল উপাদান হিসেবে কাজ করে। 3 নাম্বার হলো আমাদের নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের কাজ করে এবং মাসল কন্ট্রাকটাইলে কন্ট্রাকশনের কাজ করে। আর 4 নাম্বার হলো কনসার্ন ইন দা কোয়াগুলেশন অফ ব্লাড কোয়াগুলেশনের কাজ করে। তাহলে আমরা মোটামুটি এই 5-6টা ফাংশন আমরা পাইলাম। তোমাদের গত ক্লাসে আমরা বলেছি আমরা যখন যে কোনো জিনিসের পড়বো, কি কি জিনিস পড়বো বলছিলাম, মনে আছে? স্যার ডেফিনিশন, সোর্স, রিকোয়ারমেন্ট। ডেফিনিশন না, ক্যালসিয়ামের ডেফিনিশন তো কিছু নাই। আমরা বলবো এটা হলো ডেফিনিশন বলে না, সোর্স ঠিক আছে, ফাংশন আছে, একটা হলো তোমারই রিকোয়ারমেন্ট, সিম্পটম। হ্যাঁ, রিকোয়ারমেন্ট আর সিম্পটম। ডেফিসিয়েন্সি সিম্পটমরা যে যদি কম হইলে আমাদের কি রোগ হয়, এটা কি বলে? ডেফিসিয়েন্সি সিম্পটম। তোমার না, ডেফিনিশন না, ডেফিসিয়েন্সি সিম্পটম। ক্লিয়ার? সরি স্যার, ডেফিসিয়েন্সি সিম্পটম। তুমি তো বলছো কি বলে ডেফিনিশন মানে সংজ্ঞা। আমাদের এখানে তো ক্যালসিয়ামের তো সংজ্ঞা আর কিছু নাই, এখানে তো কোনো সংজ্ঞা নাই। এখানে আমরা যেটা বলবো ডেফিসিয়েন্সি সিম্পটম মানে হলো এটার অভাবে আমাদের কি রোগ হয়। যেমন ক্যালসিয়াম পড়তেছি, ক্যালসিয়ামের কাজ কি, ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়, ক্যালসিয়াম আমাদের কতটুকু দরকার, ঠিক আছে, আর কি কি খাদ্যের মধ্যে আমরা ক্যালসিয়াম পাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? আরেকটা জিনিস আমরা যেটা পড়বো, যারা এগ্রিকালচার ফ্যাকাল্টি তারা শুধু পড়বে হিউম্যান, আর যারা বায়োটেক তারা পড়বো হলো রুমিন্যান্ট এবং পোলট্রি সহ। আমরা 3টা পড়বো সোর্স,
তিনটা আমাদের দরকার। আর যারা এগ্রিকালচার তাদের শুধু মানুষের পড়লেই হবে। ক্লিয়ার? জি স্যার। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারলাম, দুই একজন খালি কথা বলে, বাকিরা ঘুমায় আসো কিনা কে জানে। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। স্যার একটু না স্যার slowly শুনতে বললে পাচ্ছি ভালো স্যার। হয়। স্যার একটু স্লোলি বললে ভালো হয়। ক্যালসিয়ামের হ্যাঁ কি দিলে ভালো? স্যার একটু স্লোলি বললে ভালো হয়, অনেক স্পিডে যাইতেছেন। স্পিডে যাওয়ার পর তারপর স্লো করছিও, প্রথমে স্পিডে গেছিলাম পরে তারপর স্লো করছি। আমাদের যে ক্যালসিয়ামের সোর্স হিউম্যানের জন্য, তোমাদের গত ক্লাসে বলছি যে মিল্ক একটা ভালো সোর্স, এবং মিল্কের সঙ্গে সম্পর্কযুক্ত কি আছে, যেমন চিজ বলছি, মিল্ক, চিজ, তারপর ফিশের মধ্যে যেমন সার্ডিন, স্যালমন, তারপরে লিফি ভেজিটেবল। যেখানে আমাদের সার্ডিন স্যালমন যদি বইয়ের ভাষা, তোমাদের যে স্মল যে ফিশ আছে আমাদের মনে করো পুঁটি মাছ, ট্যাংরা মাছ, যেখানে তোমার কি আছে কাটা খাই, বা আমরা মলা জালাম মাছ, যেগুলো যে সমস্ত মাছে কাটা আছে, কাটা সহ যদি আমরা খাই তাহলে আমরা ক্যালসিয়াম পাবো। আরেকটা জিনিস হলো যে আমরা যদি বোন খাই, হাড় খাই না, অনেকে হাড় যদি চিবিয়ে খায়, মনে করো তুমি খাসির হাড়, গরুর হাড় বা মুরগির হাড় যদি চিবিয়ে খাও, তাহলে সেই হাড়ের মধ্যে থেকে আমরা কি পাবো? ক্যালসিয়াম পাবো। এটা হলো হিউম্যানের সোর্স। আর অ্যানিম্যালের কি? গ্রিন লিফি ক্রপস, স্পেশালি লিগুম, বিভিন্ন লিগুম জাতীয় ক্রপ, সেটা সুগার বিট পাল্প, লাইমস্টোন, স্টিমড বোন ফ্লাওয়ার অ্যান্ড ডাইক্যালসিয়াম ফসফেট। আপনাদেরকে বলছিলাম যে আমাদের হাড়ের গুঁড়াকে আমরা যদি হাড়ের গুঁড়া করি, এই গুঁড়া থেকেও আমরা এই হাড়ের গুঁড়া এখন আর খাওয়ানো হয় না, আগে খাওয়ানো হইতো। আর দোকান থেকে কিনতে পাওয়া যায় ডাইক্যালসিয়াম ফসফেট, একটা গুঁড়া আছে, এই গুঁড়াটা থেকেও ভালো ক্যালসিয়ামের সোর্স। আর পোলট্রি সোর্স কি কি? লাইমস্টোন, ক্যালসিয়াম সালফেট, ক্যালসাইট, অয়েস্টার শেল। এখানে যে অয়েস্টার শেলটাকে তোমরা দেখো একটা ব্ল্যাক দেওয়া আছে, কারণ হলো অয়েস্টার শেল আমাদের যে বিভিন্ন রকম, বিশেষ করে যে সমস্ত মুরগি, ডিম পাড়া মুরগি, সেখানে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট অনেক বেশি। নর্মালি ধরো অন্যান্য মুরগির ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট 1%, নর্মালি ব্রয়লার বা ওদের, কিন্তু যে সমস্ত মুরগি ডিম পাড়া মুরগির ক্যালসিয়ামের সোর্স হলো 3.5%, তার ফিডে 3.5% ক্যালসিয়াম লাগবে, নাহলে তার ডিমের খোসা পাতলা হয়ে যাবে। সেজন্য তাদের হলো এই যে অয়েস্টার শেলটা আমরা দিই, অয়েস্টার শেল মিল, অ্যারাগোনিট, এক্সেলও খাওয়ানো যেতে পারে মুরগিকে। স্যার বলো। ডিমের খোসায় গুঁড়া করে খাওয়ানো যায় না, মানে মুরগিকে? এতে এক্সেল লেখাই আছে, তুমি দেখো পোল্ট্রির লাস্টে এক্সেল লেখা আছে না? স্যার শুধু মুরগিকে কেন, এটা অ্যানিমেলকেও খাওয়ানো যায়। তুমি গরুকেও, যেমন আমার আর জসিম স্যার, আমি জানি না তুমি চেনো কিনা, অ্যানিম্যাল নিউট্রিশনের একজন টিচার, আমাদের একটা প্রজেক্ট চলতেছে, আমরা গরুকে খাওয়াতে চাচ্ছি, যে সমস্ত গরু তোমার হয় ওই যে হাইল্ডিং অ্যানিম্যাল, তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয়, সেই জন্য এই যে সমস্ত অ্যানিম্যালকে আমরা এক্সেল খাওয়াতে পারি কিনা। আমরা 2021 সালে একটা প্রজেক্ট পেয়েছি, সেই প্রজেক্টে আমরা গরুকে এখন ওই যে ডিমের শেল খাওয়াইতে চাচ্ছি, এক্সেল যেটা ডিমের খোসা। ক্লিয়ার? জি স্যার। আমি কি বেশি স্পিডি হচ্ছে নাকি বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছি স্যার। এখন বুঝতে পারতেছি। ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম কি রোগ হয়? গত ক্লাসে আমি তোমাদের কিছু বলেছি, অস্টিওপোরোসিস, অস্টিওমেলেশিয়া, এই দুইটা রোগ হয় হলো বুড়ালো বৃদ্ধ লোকদের জন্য। রিকেটস, টিটানি, রিটার্ডেড গ্রোথ, পুয়ার টুথ অ্যান্ড বোন ফর্মেশন। তোমরা কি জানো অস্টিওপোরোসিস, অস্টিওমেলেশিয়া কি? অস্টিওপোরোসিস কি হাড় ক্ষয়? আর অস্টিওমেলেশিয়া? স্যার এটা কি গেটে বাত? না, দুইটাই। অস্টিওপোরোসিস যেটা, সেটা হাড়ের মধ্যে একটু ফুটা হয়ে যায়, ঠিক আছে, দুর্বল হয়ে যায়। আর আর অস্টিওমেলেশিয়া যেটা হাড়টা নরম হয়ে যায়। তোমরা কিছু লোককে দেখবা যে যারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হাড় বাঁকা হয়ে যায়, কুঁজো হয়ে যায়, দেখবা লাঠি ভর করে হাঁটে, দেখছো? জি স্যার জি দেখছি। স্যার। গুড। এটা হলো অস্টিওমেলেশিয়া। আর কিছু লোকের এই যে হাড় ক্ষয়ের কারণে তাদের যে কোমরে ব্যথা হয়, পায়ে হাড়ের মধ্যে যখন ব্যথা হয়, তোমরা দেখবে অনেক বৃদ্ধ লোক তারা বলছে উফ কোমরে ব্যথা বা হাড়ে ব্যথা। শুনছো না শোনো নাই কখনো? স্যার শুনছি তো। এটা ক্যালসিয়ামের অভাবে, এটা হলো অস্টিওপোরোসিস। আর রিকেট যেটা হয় সেটা হলো হাড়টা বাঁকা হয়ে যায়, পাটা বাঁকা হয়ে যায়। রিকেটটা হয় বাচ্চাদের। অস্টিওমেলেশিয়া আর অস্টিওপোরোসিস হয় হলো বুড়া লোকদের জন্য। আর এটা হয় হলো রিকেট হয় কাদের জন্য? বাচ্চাদের জন্য।
ক্লাসে আসি। তারপরে আমার ভিডিও অফ করে দিলাম, তাই না? ভিডিও দরকার আছে আমার? আচ্ছা, ঠিক আছে। রিকেশ বুঝতে পারছো। টিটেনি, টিটেনি হলো হাড় কাঁপতে থাকে, পা কাঁপতে থাকে, ঠিক আছে? মাংসপেশি, মাংসপেশি সংকোচন প্রসারণ হয়। মাংসপেশিতে হঠাৎ করে দেখা যাচ্ছে হাড়ের মধ্যে ইয়ের মধ্যে ই হয়ে যায়, কি বলে, ঝাঁকুনির মতন আসে। রিটার্ডেড গ্রোথ মানে হলো বৃদ্ধি কমে যাবে। পুয়ার টুথ অ্যান্ড বোন ফর্মেশন, তোমার দাঁত নরম হবে, দাঁত বা হাড়ও নরম হয়ে যেতে পারে। এটা কার জন্য? এটা হলো মানুষের। অ্যানিম্যালের কি হয়? মিস হ্যাপেন বোনস, হাড় দুর্বল হয়ে যায়। এনলার্জমেন্ট অফ দ্য জয়েন্টস, তোমার জয়েন্ট যেটা, জয়েন্টটা বড় হয়ে যায়। লেমনেস অ্যান্ড স্টিফনেস, মানুষ খোঁড়া হয়ে যায় এবং পা শক্ত হয়ে যায়, কথা বলতে পারে না। তাদের অস্ট্রোম্যালেশিয়া হয়, মিল ফেভার হয়। আরেকটা জিনিস গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যখন বিশেষ করে যে সমস্ত গরু দুধ বেশি দেয় তাদের কি হয়ে যায়, হঠাৎ করে পা ভেঙে যায়। দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাব হইলে থেকে পা থেকে ক্যালসিয়াম আসতে থাকে, তখন হঠাৎ করে কি হয়ে যায়, ওই পা ধাস করে ভেঙে যায়। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এর অভাবে। আর মুরগির ক্ষেত্রে কি হয়? মুরগির ক্ষেত্রে হয় হলো সফট বিক অ্যান্ড বোনস, তার হাড় এবং তার যে বিশেষ ঠোঁটটা দেখবে নরম হয়ে যায়, তার বৃদ্ধি থেমে যায় এবং তার পাও বেঁকা হয়ে যায়। এবং যেটা লেইং এগ, যেটা লেইং এগের কি হয়, তাদের যে ডিমের খোসাটা অনেক পাতলা হয়ে যায়। তোমরা দেখবা যে ডিমের খোসা একেবারেই পাতলা। আমি দেখেছি হাঁসের মধ্যে, বিশেষ করে যে হাঁসের যে তোমার যে সুনামগঞ্জ আমি গেলাম একবার বেড়াইতে, যারা এখন হাঁস করে এখন ক্যালসিয়াম খাইতে দেয় না, তাদের হয়ে যাচ্ছে ডিমের খোসা একেবারেই পাতলা। মুরগির ক্ষেত্রে বললাম যে আপনারা ক্যালসিয়ামের কি সোর্স দেন, বলে আমরা ক্যালসিয়াম কিছু খাওয়াই না, তারা হাঁস যা নিজে খায় তাই তারা খায়, বা মুরগিকে নিজেই যা খায়। তো ক্যালসিয়ামের অভাবে তখন এইগুলো হয়ে যায়। এবং কি যদি তোমার ক্যালসিয়ামের বেশি শর্ট পড়ে, ডিম উৎপাদনে কি হয়ে যায়, কমে যায়। ক্লিয়ার? এবার আসো আমরা ফসফরাস। ফসফরাস তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম, ফসফরাসের আরেক নাম কি? ফসফরাসের আরেক নাম কি বলছিলাম তোমাদেরকে? মাস্টার মিনারেল। মাস্টার মিনারেল। কেন মাস্টার মিনারেল বলছিলাম? স্যার এটার ফাংশন একদম বেশি আর কি, বডিতে পরিমাণে কম হলেও ফাংশন বেশি। ফাংশন সবচাইতে বেশি, এই জন্য এটাকে বলা হলো মাস্টার মিনারেল। আমাদের দেখছিলাম ক্যালসিয়াম যে কাজগুলো করে, বোন তৈরি করে, দাঁত তৈরি করে, এই কাজগুলো তো সে করেই। এর সঙ্গে এই এর যেটা আলাদা যে কাজ আছে, সে তোমার এনার্জি তৈরি করে, এটিপি তৈরি করে, এজিবি তৈরি করে। এবং আমরা যে মেটাবলিজম পড়ছি, সেই মেটাবলিজমে তোমরা দেখছো যে আমাদের যে গ্লুকোজ থেকে 38টা এটিপি তৈরি হয়, এখান থেকে এজিবি তৈরি হয়। আমরা এটিপির অনেক হিসাব পড়ছি না? এটিপি পড়তে আমাদের কি লাগে, তোমাদের লাগে কি, এই এটিপি লাগে। তারপরে তোমরা যারা বায়োটেকনোলজি ছাত্র, তারা নিশ্চয় জিএনএ আরএনএ সম্বন্ধে পড়ছো, তোমরা মলিকুলার বায়োলজি পড়ছো এবং সেল ডিভিশন পড়ছো। সেখানে আমাদের সেলের মধ্যে থাকে কি, এগুলো চলারও নিশ্চয় পড়ছো। জিএনএ তো তোমার সবাই নাম শুনছো নাকি শোনো নাই? দরজা জিএনএর মধ্যে কি থাকে? জিএনএর মধ্যে থাকে হলো তোমার এই ফসফেট থাকে কি থাকে না? তার মানে যদি তোমার ডিএনএ না থাকে, তোমার গ্রোথ হবে না, সেল ডিভিশন হবে না। এমনকি যদি স্পার্ম ওভাম তৈরি হয়, স্পার্ম ওভামের মধ্যে কি থাকে, যে এই ফসফরাস। যদি তোমার ফসফরাস ঠিক না থাকে, তাহলে মানুষের ক্ষেত্রেও তার হবে না, বাচ্চা হবে না। তার এনিম্যালের ক্ষেত্রেও হিটে আসবে না, গরু হিটে আসবে না। আবার যদি গরু হিটেও আসে, তার সিমেন দুর্বল হবে। এমনকি তোমার হবে না, কি বলে, পার্সুলেশন তো এই দূরের কথা, তোমার হবে না, কি বলে, যেটাকে বলে জাইগোট ফর্মেশনই হবে না, ফার্টিলাইজেশনই হবে না। ঠিক আছে? তো এইগুলো সমস্যা তৈরি হয় আমাদের ফসফরাসে হবে, যার জন্য ফসফরাসের কাজ সবচেয়ে বেশি। এই জন্য ফসফরাসটাকে বলা হলো মাস্টার মিনারেল। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। স্যার
আমাদের নাই অত যে আমাদের সময়ের অভাব তাড়াহুড়ার কিছু নাই আমাদের, তোমাদের বুঝতে হবে। তোমরা যদি না বুঝো তাহলে তো আমার জন্য সমস্যা। তোমাদের কথা বলতে হবে। তোমরা ল্যাবের মধ্যে থাকলে, বাথরুমে চলে গেলে বা রান্না করতে চলে গেলে তো আমার সমস্যা। এই জন্য তোমাদের সঙ্গে আমার থাকতে হবে, কি বলে, কমিউনিকেশন থাকতে হবে। আস্তে আস্তে পড়াও, কিন্তু তারপর তোমাদের শিখতে হবে। আর আমি দ্রুত পড়ায় সব শেষ করে দিলাম, তোমরা কোনো শিখতে পারলাম না, তাহলে তো আমার তোমার লাভ নেই। লাভ আছে? তোমরা কোনো কথাও বলো না, হাও না, নাও না, কিছুই বুঝি না। না স্যার, নাই, লাভ নাই। সেটা তোমাদের তো কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশন না থাকলে তো পড়া হয় না। আমার ক্লাসে তোমরা দেখো, যারা আমার ক্লাস করছো, আমার ক্লাসে তো কমিউনিকেশন থাকতে হবে। আমি খালি পড়ে গেলাম আর তোমরা খালি ঘুমাই থাকলা, তাহলে তো হবে না। তাহলে এখন দেখো সোর্স অফ ফসফরাস। ফসফরাসের সোর্স কি? ফসফরাসের সোর্স হচ্ছে মিল্ক, চিজ, লিন মিট, পোলট্রি, ফিশ, হোল গ্রেন সিরিয়াল, লিগুম এবং নাট। ঠিক আছে? মিল্ক, চিজ, লিন মিট, পোলট্রি, ফিশ, হোল গ্রেন সিরিয়াল, লিগুম, নাট, এগুলো হলো ভালো সোর্স। লিন মিট মানে কি স্যার? লিন মিট হলো যেই মিটের মধ্যে হলো কম থাকে, ওই যে চর্বি কম থাকে। আর যদি চর্বি হয়, চর্বি তো ফ্যাট শরীরের জন্য ভালো না। সেজন্য তো আমরা ফ্যাটযুক্ত, চর্বিযুক্ত গোশত লোকজনকে খাইতে বলি না। সেটা আমরা বলি যে পিওর গোশত, যেটা যেখানে চর্বি কম থাকবে। এইটা সাজালাল, এদিকে আসো। 1 মিনিট, আমি একটু নিতে হবে, আমাকে ব্রেক নিতে হবে 1 মিনিটের। তো যার জন্য লিন মিট, পোলট্রি, ফিশ, হোল গ্রেন সিরিয়াল, লিগুম এবং নাট। ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো এনিম্যাল হলো সিরিয়াল গ্রেন। ঠিক আছে, কিন্তু এখানে একটু ভুল আছে আসলে। এই যে ফিশ মিল প্রোডাক্ট, আমি যাকে টাইপ করতে বলছিলাম, হে এবং স্ট্র হলো পুয়ার সোর্স। পুয়ার সোর্স মানে এর মধ্যে থাকে না। এবং বাংলাদেশের খাবারে এই ফসফরাস কম পাওয়া যায়, এই জন্য আচ্ছা, এই যে কি বলে, এই ঘাস, এই ফসফরাসের ভালো সোর্স হলো ঘাস। তুমি ফসফরাস পাইতে হলে তোমার ঘাস কি করতে হবে? অ্যানিম্যালকে অবশ্যই কি করতে হবে? কাঁচা ঘাস খাওয়াইতে হবে। এখানে হে এবং স্টার্চ হবে না। তোমার যারা শিফট যখন আমি কারেকশন করে দেবো, হে এবং স্টার্চ এর মধ্যে নাই, ফসফরাস। এখন তো ক্লাস আচ্ছা, আমি দুঃখিত, এখানে আমার এখন কাজ হচ্ছিল, হঠাৎ করে কিছু লোক মিস্ত্রি ঢুকি তারা কাজ করতেছিল, যার জন্য তোমাদের থেকে আমি চলে যেতে হচ্ছিল। যাক, তো পোলট্রি যেটা তোমার কম্বাস্টেড পোলট্রি লিটার, ডাইক্যালসিয়াম ফসফেট, এই ডিসিপি যেটা ভালো সোর্স, মেইজ, বার্লি এবং সয়াবিন। আচ্ছা, এখন পোলট্রির ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। পোলট্রির ক্ষেত্রে কি আছে? একটা লিমিটেশনটা হলো, পোলট্রি হল মনোগ্যাস্ট্রিক অ্যানিম্যাল। অনেক সময় ফসফরাস পাওয়া যায়, কিন্তু ফসফরাসটা এটা কি করতে পারে না, সে এইটা কি বলে ফাইটেট অবস্থায় থাকে। তোমাদেরকে নেক্সট দিন আমি তোমার ফাইটেটের ছবি সহ দেখাবো। এই ফাইটেট অবস্থায় থাকার কারণে পোলট্রি কি করতে পারে না, ফসফরাস সে হজম করতে পারে না। তোমাদেরকে একটা গল্প বলি। স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এইটা জি স্যার। স্যার। পরে করা যায়, ক্লাসটা শেষ করে দিই, 5টা মিনিট পরে করেন কাজটা, 5টা মিনিট পরে করেন।
5টা মিনিট পরে করেন, ক্লাসটা শেষ করি, 5 মিনিট, জাস্ট 5 মিনিট শব্দ হবে, 5টা মিনিট পরে করুন। আচ্ছা, তোমাদের গল্পটা হলো, আমি যখন আমার মাস্টার্স করি, ঠিক আছে, তখন একটা পোলট্রি ফিডে আমি একটা কোম্পানি থেকে পোলট্রি ফিড কিনলাম। এই পোলট্রি ফিডের দাম হলো সবচাইতে কম, এবং আমি গবেষণা করে দেখলাম তাতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, ফসফরাসের পরিমাণও বেশি। কিন্তু আমি যখন ল্যাবে রিসার্চ করতেছি, দেখা যাচ্ছে তার গ্রোথ সবচাইতে কম, খাবারের দামও কম। আমি ভাবছি আমার গবেষণায় ভুল হয়েছে, এবং খাবারের মধ্যে সবচাইতে দামি খাবার হলো এই প্রোটিন এবং ফসফরাস মুরগির ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমি বারবার টেস্ট করি, দেখি ওই খাবারের প্রোটিনও বেশি, ফসফরাসও বেশি, কিন্তু গ্রোথও কম, আবার দামও কম মুরগির। আমি বুঝতে পারতেছিলাম না কি সমস্যা। এবং এটা হলো জাস্ট তার পরের দিন হলো ঈদ, ঈদের আগের দিন আমি রাত 12টা পর্যন্ত ময়মনসিংহে আসি। তো এখন আমি আসবো, বা মানে হল থেকে রওনা দিচ্ছি, গবেষণা করে কিছু পাচ্ছি না। এই সময় স্যার আমাকে বললো, মেহেদি তুমি এত রাত্রে, কালকে ঈদ, কোথায় যাচ্ছেন? বাসায় যাবো। খাওয়া দাওয়া করছো? তাই আমি বললাম যে না, সবকিছু বন্ধ, হোটেল বন্ধ, আমি পথে কোথাও খাই নেবো। পথে আর কোথায় খাবা? আমাকে বললো যে তুমি আমার বাসায় বেড়াইতে আসো। তো বাসায় রাত 12টা, স্যার খুব দয়াবান লোক ছিলেন, আমাকে তার বাসায় নিয়ে গেলেন। ওখানে আমি যাই দেখলাম আরেকজন ভদ্রলোক, বিএলআর এর একজন সায়েন্টিস্ট, বাংলাদেশ লাইব্রেরি রিসার্চ একজন সায়েন্টিস্ট, তাকে বসা। তাকে দেখার পর আমি পাইলাম যে তাকে প্রশ্ন করি। তখন আমি বললাম যে আমি একটা খাবার পাইছি যে খাবারের দাম অনেক কম, কিন্তু আমি গবেষণা করে বারবার দেখছি ফসফরাসও বেশি এবং প্রোটিনও বেশি, কিন্তু এই খাবার গ্রোথ, মুরগির গ্রোথ কম হচ্ছে, কারণটা কি? তখন আমি বললো যে সম্ভবত তারা এই হুইট দিচ্ছে, কি বলে, ফ্লাওয়ার, হুইট স্ট্র, গমের ভুসি, যেটা কি নাম বললাম, এটা গমের ভুসিটার নাম কি বলে জানো? হুইট ব্রান। সম্ভবত তারা হুইট ব্রান দিছে। আমাকে বললো হুইট ব্রানে ফসফরাস প্রোটিন কত পার্সেন্ট থাকে? হুইটে থাকে 8%, আর হুইট ব্রানে থাকে প্রায় 12%। কিন্তু হুইট ব্রানের এই ফসফরাস কিন্তু মুরগি কি করতে পারে না, হজম করতে পারে না, বুঝতে পারছো? সে না, এবং তার যে ফসফরাস, যেটা এই ফসফরাসের পরিমাণও বেশি, কিন্তু এই ফসফরাস মুরগি কি করতে পারে না, হজম করতে পারে না। সে না বললো যে তুমি যদি ডাইজেস্টেবল ফসফরাস দেখতা, তাহলে দেখা যেত যে পরিমাণে কম হইতো। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে ফিডে খালি ফসফরাস থাকলেই হবে না, এই ফসফরাস আমাদের কি থাকতে হবে, অ্যাভেলেবল ফর্মে। এবং তোমাদেরকে নেক্সট দিন আমি সংকেত সহ দেখাবো, সেখানে তোমরা দেখবা যে এইটা ফাইটিন আকারে থাকে, এবং ফাইটিক অ্যাসিড যেটা থাকে, এই ফাইটিক অ্যাসিড মুরগি কি করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না। এবং ডাইজেস্ট করার জন্য তখন আমাদের এনজাইম লাগে, এনজাইমের নাম হলো ফাইটেজ। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। তাইলে ডেফিসিয়েন্সি সিমটম কি? ফসফরাসের অভাবে, ফসফরাসের অভাবে আমাদের কি কি রোগ হয়? একটা রোগ হয় হলো পুয়ার টুথ অ্যান্ড বোন ফর্মেশন, আমাদের হাড় দুর্বল হয়ে যাবে, দাঁত দুর্বল হয়ে যাবে, উইকনেস। এইটা বিরাট সমস্যা। শরীরটা দুর্বল, শরীরটা ভালো লাগছে না, কেমন ম্যাজম্যাজ করতেছে, অনেকে বলি না শরীরটা কেমন আমার জন্য ম্যাজম্যাজ করছে, শরীরটা ভালো না, এটা কিন্তু ফসফরাসের অভাবে। অ্যানোরেক্সিয়া, উদ্বিগ্ন, দুর্বল, শরীর ভালো, খাইতে ইচ্ছা করতেছে না। জেনারেল ম্যালাইজ, ঠিক আছে, তার কোনো কিছু ইচ্ছা করে না। ধরো চলো খেলতে যাই, ক্রিকেট খেলি, এখন আজকে ছুটির দিন, চলো খেলতে যাই, না আমার খেলতে ভালো লাগছে না, খালি শুয়ে থাকতে ইচ্ছা করে, অন্ধকারের মধ্যে থাকতে ইচ্ছা করে, মন টন ভালো নাই, এরকমের একটা অবস্থা দাঁড়ায়। বুঝতে পারছো এটা কি কারণে হয়? এই ফসফরাসের অভাব। এই জন্য ফসফরাস স্যার ওই মানুষে ফসফরাস খাওয়াই দিলে কি এই রোগগুলা থেকে মুক্তি পাওয়া সম্ভব? এটা শুধু ফসফরাস না, ভিটামিন বি এবং ফসফরাস, এই দুইটা কারণে হইতে পারে, হয় ফসফরাস অথবা ভিটামিন বি। এই দুইটা যদি খাওয়াই দাও তাহলে অনেকখানি সে কমবে, ঠিক আছে। তার অরুচি হইতে পারে, হইতে পারে, শরীর ভালো লাগছে না, ম্যাজ করতেছে, খেলতে বলো, কোনো কিছুই তার ভালো লাগে না। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হইতে পারে, এখন সেদিন আমাদের এক ক্লাস ফ্রেন্ড, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, হঠাৎ করে রুমে দৌড় দিয়ে আসছে, এসে শুয়ে পড়ছে আসরের পরে। তো শোয়ার ব্যাপার না, দৌড়ে গেলাম, কি হয়েছে। সে বললো যে তাকে দেখলাম আরেকজনের সঙ্গে কথা বলতে, তার মানে তার তার যে ঘনিষ্ঠ বান্ধবী, তাকে দেখছে অন্য লোকের সঙ্গে কথা বলতে, এই জন্য তার মন খারাপ। ওই ক্ষেত্রে তুমি ফসফরাস খাওয়াই দিলে তো তার মন ভালো হবে না, বুঝতে পারছো? সেটা মেন্টালি ব্যাপার, কিন্তু ওইগুলো কোনো ব্যাপার না, ওই সমস্ত কোনো মানসিক সমস্যা না, এমনি তার শরীর ভালো লাগতেছে না, শরীর দুর্বল লাগতেছে, সেই ক্ষেত্রে ফসফরাস অথবা ভিটামিন বি কমপ্লেক্স যদি তুমি খাওয়াই দাও, শরীর অনেকখানি ভালো হয়ে যাবে। ক্লিয়ার?
স্যার অনেক সময় তো অ্যাংজাইটির সাথে হচ্ছে সুগার বেশি খেলে নাকি এটা একটু কাজ করে, মানে রিডিউস করতে হেল্প করে। সেটা হলো সুগার তো আমাদের এনার্জি দেয়, যে বল না বুস্ট, তুমি তো অ্যাডভার্টাইজ করে যে গ্লুকোজ বুস্ট আওয়ার এনার্জি, গ্লুকোজ তো আমাদের সাথে সাথে এনার্জি দেয়। যখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে তখন তো তার করা যাচ্ছে না। এগুলো তো বললাম যে এগুলো অনেকগুলো বলে বিষয় দেখলাম যে ফ্যাক্টর কাজ করে। তবে তুমি যদি আবার গ্লুকোজ দাও, গ্লুকোজ যদি দাও, ফসফরাস যদি না থাকে, তাহলে কি গ্লুকোজ থেকে এটিপি পাবে? না স্যার। তো সেজন্য আমাদের গ্লুকোজের সঙ্গে ফসফরাসও দিতে হবে। তুমি যদি এনার্জি দাও, আমরা অনেকে ভাত খাচ্ছি কিন্তু যদি ফসফরাস না হয়, সেই ভাত থেকে সে যথেষ্ট পরিমাণে এনার্জি সে পাবে না। জি স্যার বুঝতে পেরেছি। এনিম্যালের যে রোগগুলো হয়, রিকেটস আর অস্টিওমেলেশিয়া, এনার্জি ডেফিসিয়েন্সি যেটা বললাম, পিকা, পিকা এই শব্দটা শুনছো তোমরা কখনো? সে হলো কি এই লোহা চাটতে থাকে, তাদের যেহেতু মিনারেলের অভাব, সে লোহা টিন এই সমস্ত জিনিস কি করতে থাকে, সে চাটতে থাকে। ডিপ্রেভড অ্যাপিটাইট, মানে নর্মাল যে ঘাস টাস খাওয়া বাদ দিয়ে সেই জায়গাটা চাটতে থাকে, এই রোগটাকে বলে পিকা। এটা মিনারেলের অভাবে। গরু যদি শিক্ষিত না, কিন্তু কিছুটা তো অনুভব করে যে তার মিনারেলের অভাব, সে তো আর লোহা আর কিসের মধ্যে মিনারেল আছে সেটা এত বুঝবে না, এত তো পড়াশোনা করে নাই। সে মনে করবে এখান থেকে আমি মিনারেল পাবো। সে লোহা টিন কাঠ যা পায় সেগুলো কি করতে থাকে, সে চাটতে থাকে। স্যার আদৌ কি স্যার লোহা চাটলে কি মিনারেল যাওয়া সম্ভব? তা তো না, গরু তো গরুই, গরু তো আর বুদ্ধিমান না, তো আমার মতো তো লেখাপড়া জানে না, ঠিক আছে? সে সে মনে করে যে আমি লোহা চাটি আমার মিনারেলের অভাব দূর হবে, আর সেই মিনারেল কোনটা ফসফরাস আর কোনটা লোহা এটাও তো সে বুঝবে না, বুঝবে? সে মনে করছে আমার শরীরে দুর্বল হয়েছে, মনে হয় মিনারেলের অভাব, সে ওইটাকে মিনারেল মনে করে। আমাদের অনেক লোক আয়রনের অভাব মনে করছে, সে বলছে তাহলে লোহা লোহা গুঁড়া করে খাইলেই হবে, যেই পানিতে আয়রন বেশি সেই পানি খাইলে তোমার কি হবে, মনে করছে আয়রনের অভাব দূর হবে। সেটা আমি ক্লাসে অন্য ব্যাচকে ক্লাস পড়াচ্ছিলাম, তো স্যার আয়রন যুক্ত পানি খাইলে তো আয়রনের অভাব দূর হবে, তাহলে কি হবে? তাই তারপর স্টিফ জয়েন্টস, ওই যে জয়েন্ট, যেটা জয়েন্ট শক্ত হয়ে যাবে, মাসকুলার উইকনেস, মাংস দুর্বল হয়ে যাবে, মাসকুলার উইকনেস, অ্যাপারেন্ট ডিসফাংশন অফ দ্য ওভার, যেটা বলছি যে অ্যাপারেন্ট ডিসফাংশন অফ দ্য ওভারিজ কজিং ইনহিবিশন, ডিপ্রেশন আর ইররেগুলারিটি অফ স্ট্রেস, পোর ফার্টিলিটি। তোমাদেরকে আমি আগেই আলোচনা করছি যে ওভারি দুর্বল হয়ে যাবে, তোমার এই যে স্ট্রেস দুর্বল হয়ে যাবে, ফার্টিলিটি কমে যাবে। কেন ফার্টিলিটি কমবে তোমাদের ব্যাখ্যা করছি আমি, যেমন ফসফরাস শুরুতে পড়াই, বলছি না তোমাদেরকে? জি স্যার। এই সমস্ত কারণে আমাদের কি হয়ে যাবে, এই দেখা দেবে। পোলট্রির ক্ষেত্রে লো লাইভ ওয়েট গেন, তার ওজন কমে যাবে, পুয়ার এক্সেল কোয়ালিটি, ডিমের কোয়ালিটি কমে যাবে, থিন এক্সেল এবং সফট বোন, বোনও কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তোমাদের মনোযোগ আমি ভাবছিলাম যে আজকে শেষ করে দেবো, কিন্তু আমি স্পিডে যাওয়ার পরে তোমরা আবার বলতেছিলা তোমার দেরি লাগতেছে। আজকে যেগুলো পড়াইছি গত ক্লাসে এই জিনিসগুলোই পড়াইছি। আজকে কি নতুনত্ব ছিল কিছু? খালি গল্পটা নতুন ছিল, আর কিছু নতুনত্ব ছিল আজকে? না স্যার। আচ্ছা, তারপর নতুনত্ব কিছু কিছু ছিল অবশ্য। আমরা ইয়ের কথা বলছি, গল্পটার মধ্যে আমরা যে ফাইটিক অ্যাসিড সম্বন্ধে বলছি। আমি একই জিনিস কয়েকবার পড়াই, উদ্দেশ্য হলো যাতে তোমাদের মনে থাকে। এবং ক্যালসিয়াম ফসফরাস কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে শরীরের জন্য ইম্পর্টেন্ট, আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য আমাদের যদি 3-4টা পার্ট থাকে, তার মধ্যে কখনো ক্যালসিয়াম থাকে বা ফসফরাস মোটামুটি থাকে। সেজন্য এই দুইটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা আজকে 2বার পড়াইলাম। এরপর তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন আছে? স্যার আমার একটা নন একাডেমিক কোশ্চেন আছে স্যার। বলো। একাডেমিক মানে স্যার আমাদের ভার্সিটি খোলার কি হলো স্যার? আমরা খুবই কনফিউশন আছে স্যার। ভার্সিটি খুলবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি শেষে অথবা মার্চে ইনশাল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার খোলা পড়াশোনাটা কিভাবে হবে ওইটা একটু বললে ভালো হয়। খোলার মিনিমাম 1 সপ্তাহ আগে তোমরা ডিক্লারেশন পাবা। খোলার মিনিমাম 1 সপ্তাহ আগে তোমরা ডিক্লারেশন পাবা যে ইউনিভার্সিটি খুলবে, তখন তোমরা আসবা। আসার পরে তারপরে আসতে ইউনিভার্সিটি যখন বন্ধ হয়েছে সরকারি ডিসিশনে, ইউনিভার্সিটি খুলবেও সরকারি ডিসিশনে, তাই না? তো সরকার যখন আমাদের ডিসিশন দিবে তোমরা জানবা, পুরো পেপার পত্রিকা আসবে, সবাই জানবে, হঠাৎ করে খুলবে না। স্যার রিকেট কি অস্টিওমালাসিয়ার সাথে পড়ে না, যে ছোট থাকতে যে রিকেটস হয় তখন তো হাত পা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, অস্টিওপেরাসিসে তো হচ্ছে হাড় ফাটা, মানে ভিতর দিয়ে হচ্ছে ফোটা ফোটা হয়ে যায়। তাহলে যখন এটা বয়স্কদের ক্ষেত্রে হবে তাহলে কি ওটা অস্টিওমালাসিয়ার মধ্যে পড়বে? হ্যাঁ, বড় হলে তো অস্টিওমালাইসিস। তোমরা দেখো না, কুঁজো হয়ে হাঁটতেছে, কাঁপতেছে, শরীর কাঁপতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, ক্যালসিয়াম হবে, হাড়ে ব্যথা,
বিশেষ করে হাড়ের মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পায়ের বিশেষ করে হাড়ের মধ্যে যদি ব্যথা হয়, এটি হলো ক্যালসিয়াম বা ফসফরাসের অভাবে হয়। তাহলে স্যার রিকেটসটা হচ্ছে অস্টিওম্যালাইসিস যাবে? রিকেটসটা হলো বাচ্চার সময় পাটা বাঁকা হয়ে যায়। আমি তোমাদের ভিডিও থাকলে আমি যখন ক্লাস নেই তখন তো আমি সরাসরি দেখাই পা কিভাবে বাঁকা হয়ে যায়। রিকেটসটা হয় পা বাঁকা হয়ে যায় বা হাত বিশেষ করে পাটাই বাঁকা হয়ে যায়, সেটা অস্টিওম্যালাইসিয়া না, এটা হলো বাচ্চাদের হয়। আর বড়দের ক্ষেত্রে তো বললাম যে কোমর বাঁকা হয়ে কুঁজো হয়ে হাঁটে, বাচ্চাদের তো কুঁজো হয়ে হাঁটে না, তার পা ধনুকের মতন হয়ে যায় অনেকটা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। স্যার আমাদের ভিটামিনের রেকর্ড গুলা দেওয়া হয় নাই, 3টা ক্লাস হয়েছে, একটা রেকর্ড দেওয়া হয়েছে শুধু 2 তারিখের। ওটা দিয়ে দেবো, যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো, এই সপ্তাহে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি স্যার, ভিটামিনের 3টার মধ্যে 2টা, আর লিপিড স্যার একটা দেওয়া হয় নাই, ওই যে ফসফোলিপিড, স্প্রিঙ্গোলিপিড, ওগুলোর রেকর্ড দেওয়া হয় নাই। এটা তো রেকর্ড দিছিলাম আমি, কয়েকবারই দিছিলাম। তারপরে না দেওয়া হয় 3টা হয়েছিল স্যার, 2টা দেওয়া হয়েছে রেকর্ড যেটা দেওয়া হয় না, তোমার সিআর কে বললো, আমি সেটা দিয়ে দেবো। ঠিক আছে, সিআর কে বললো আমার সঙ্গে যোগাযোগ করতে। স্যার আমরা ক্যাম্পাসে গেলে আমাদের কি আগে 1-1 এর এক্সাম হবে? হ্যাঁ, আগে 1-1 এর এক্সাম হবে, 1-1 এর মিড টার্ম হবে, 1-1 এর তারপর 1-1 এর ফাইনাল হবে, তারপরে 1-2 এক্সাম হবে। স্যার প্রত্যেকটা পরীক্ষার সময় গ্যাপ স্যার কেমন থাকবে? ঠিক আছে, তোমাদের শেষ হলে আমি তাহলে ক্লাস অফ করে দিচ্ছি। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স দিছো সবাই? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে কোথায়? স্যার আসসালামু আলাইকুম।